রোহিঙ্গাদের জাতিগত নিধন থেকে রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার। প্রত্যাবাসনের 7 দফা প্রস্তাব, বললেন দেশ স্থিতিশীল, নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। কক্সবাজার সম্মেলনে রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে বিশেষ অধিবেশন, সব পক্ষের সাথে আলোচনা ছাড়া মিলবে না রোহিঙ্গা সংকটের সমাধান, মন্তব্য ডক্টর খলিলুরের। ৭১-এর গণহত্যা পাশ কাটিয়ে আস্থার সম্পর্ক সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। পাকিস্তান আনুষ্ঠানিক ক্ষমা চাইলে বিবেচনা করবে বাংলাদেশ। ক্ষমা না চাইলে বাংলাদেশের মানুষ ক্ষমা না করবে, ততক্ষণ তো সম্পর্কটা বিশ্বাসের জায়গাতে যাবে না। এই 3টা বিষয়কে বাদ দিয়ে বা পাশ কাটিয়ে সম্পর্কের উন্নয়ন বা সম্পর্কের নর্মালাইজেশন কোনো অবস্থাতে সম্ভব নয়। কাল দুপুর থেকে শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। তার আগেই শিবির ছাত্রদল পাল্টাপাল্টি অভিযোগ। আমাদের যারা বন্ধু প্রতিম আছে তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে। তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে। পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পদে নতুন নিয়োগ সহ ব্যাপক রদবদল। লুটের অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ 5 লাখ টাকার পুরস্কার ঘোষণা। জুলাই হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড। রামপুরার মামলায় ট্রাইব্যুনালে সাক্ষী দিলেন শহীদ মারুফের বাবা সহ 3 জন। বিমানের টিকিট কারসাজিতে জড়িত 13টি ট্রাভেল এজেন্সি চিহ্নিত। ডিসেম্বরের মধ্যে 1500 কিলোমিটার সড়ক মহাসড়ক সংস্কারের উদ্যোগ। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। মানবিক মর্যাদা সম্পন্ন প্রত্যাবাসন, নির্যাতন বন্ধ সহ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 7 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সকালে রোহিঙ্গা সংকট নিয়ে 3 দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশনে প্রস্তাবগুলো উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের মৌলিক চাহিদা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান, ক্যামেরায় ছিলেন আল আমিন তালুকদার। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল প্রায় 12 লাখের রোহিঙ্গা, যে সংখ্যা এখন অন্তত 15 লাখের বেশি। মানবিক কারণে বাংলাদেশ এই বিপুল সংখ্যক মানুষকে ঠাঁই দিয়েছে। 2017 সাল থেকে এখনও কোনো রোহিঙ্গাকে সেদেশে ফেরত পাঠাতে পারেনি। এমন বাস্তবতায় কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। মূল অধিবেশনের শুরুতে আরাকানে মিয়ানমার সামরিক জান্তা ও বিভিন্ন সংগঠনের নির্যাতনে নিহত রোহিঙ্গা সদস্যদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কক্সবাজারের এই আয়োজন। তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে নির্যাতনে ঘর ছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ, এখন সময় এসেছে প্রত্যাবাসনের। On this fateful day, it is our moral responsibility to take the right side of history and stop the armed actors from carrying out their horrible design of ethnic cleansing of the entire Rohingya population. প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক মহলে সকল চেষ্টা জারি রাখতে হবে। I acknowledge the continued support, assistance and solidarity of the donors, our partners, UN agencies, international organizations and friends across the globe to the Rohingyas sheltered in Bangladesh. We greatly value your compassion and continued partnership for the Rohingyas. এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও এ সংকট সমাধানে 7 দফা প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। We urge all parties and partners to work hard for charting a practical roadmap for their speedy, safe and dignified, voluntary and sustainable return to their homes in Rakhine as soon as possible. এর আগে বক্তব্যের শুরুতে দেশের চলমান পরিস্থিতিও তুলে ধরেন আগত অতিথিদের সামনে। বলেন, দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে। And the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February
2026. আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের নিয়ে সমুদ্র পাড়ে ফটো সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে এই কক্সবাজার সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের মোদ্দা কথা হচ্ছে, বাংলাদেশ আর রোহিঙ্গাদের এত বড় বোঝা বয়ে বেড়াতে চায় না। তবে তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সবচেয়ে বড় ভূমিকা, সেটি বারবার স্পষ্ট করেছেন তার বক্তৃতায়। তিনি আশা করছেন, একদিকে মানবিক সহায়তা যেমন অব্যাহত থাকবে, পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চাপের ফলেই রোহিঙ্গারা ফিরতে পারবেন তাদের নিজ দেশে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কক্সবাজার। সব পক্ষের সঙ্গে আলোচনা করেই রোহিঙ্গা সংকটের সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাইলি রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। কক্সবাজারে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে দেশের 10টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান, ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার। রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে প্রথমবারের মতো এক কাতারে দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা বলেন, আঞ্চলিক ও সীমান্ত নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান জরুরি। We really would like to see that the problem is settled, and I know it cannot be settled overnight. The justice for the Rohingyas leads a long-term protection of their rights and prevents further atrocities rather than ending as temporary relief. The government of Bangladesh to make Rohingyas self-import so that they can get back all the rights they are deprived of now. আমরা যদি একটা ইউটোপিয়ান রিয়ালিটিতে বাস করে সমাধান চেষ্টা করি, দিন শেষে উইড বি লকডাউন এর সামওয়্যার, যে আমরা এটা আসলে সমাধানযোগ্য বাস্তবতায় থাকবো না। যেটা আজকে যেখানে আছে এটা আরো বেশি ডেটারিয়েট করবে। সম্মেলনের প্রাপ্তি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাইলি রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। জানান, এই সম্মেলন থেকে মোটা দাগে 6টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যা সেপ্টেম্বরের জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে উপস্থাপন করা হবে। রোহিঙ্গারা সম্মানের সঙ্গে, নিরাপত্তার সাথে তাদের অধিকার, সমস্ত অধিকার নিয়ে পার্মানেন্টলি, স্থায়ীভাবে ফেরত যেতে চান মিয়ানমারে। আগামী সম্মেলনে যাতে তাদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আমরা জাতিসংঘের কাছে তুলে আনতে পারি, সেই কাজটি আমরা সফলভাবে আজকে করতে পেরেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব পক্ষকেই প্রয়োজন এই সংকট থেকে উত্তরণে। I spoke with Arakan Army. I spoke with Myanmar government. I was on camera with the then Deputy Prime Minister and Foreign Minister. So we do this. This has to be done to resolve this problem. You cannot solve this problem by keeping one important actor outside. মঙ্গলবার সম্মেলনের শেষ দিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। প্রথমবারের মতো এক ছাদের নিচে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং পক্ষের সামনে নিজেদের মতামত তুলে ধরার সুযোগ পেয়েছে রোহিঙ্গারা। এই সংকট সমাধানের বেশ কিছু উপায়ও বেরিয়ে এসেছে এই সম্মেলন থেকে। আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক উচ্চতর সম্মেলনে কক্সবাজার সম্মেলন কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটি এখন দেখার বিষয়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কক্সবাজার। ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, ঢাকার এমন অবস্থানের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বলছেন, ৭১-এর গণহত্যা পাশ কাটিয়ে কোনো আস্থার সম্পর্ক গড়া সম্ভব নয়। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে বিবেচনা করবে বাংলাদেশ। স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক থাকলেও সতর্ক থাকতে হবে সম্পর্কের গভীরতা নিয়ে। আহমেদ রেজার রিপোর্ট। মুক্তিযুদ্ধের পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে 3টি বিষয় অমীমাংসিত থাকে। 1. আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয়ভাবে ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনা। 2. ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার। এবং 3. অভিন্ন বিপুল সম্পদে বাংলাদেশের ন্যায়সঙ্গত অংশ ফিরে পাওয়া, যার নিষ্পত্তি এখনো হয়নি।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশ সফরে দাবি করেন অমীমাংসিত সমস্যার দুবার সমাধান হয়েছে। ইসাক দার প্রথমবার সমাধানের সময় উল্লেখ করেন 1974 সাল, যখন সফরে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। পরবর্তী সময় হিসেবে উল্লেখ করেন 2002 সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের সফরের কথা। তবে কোনোবারই আনুষ্ঠানিকভাবে গণহত্যার দায় স্বীকার করেনি ইসলামাবাদ। রোববার ইসাক দারের ব্রিফিংয়ের পরই পররাষ্ট্র উপদেষ্টা সাফ জানান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে একমত নয় বাংলাদেশ। আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত। তাহলে পররাষ্ট্র দপ্তরের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা। জানান, 71-এর গণহত্যা এড়িয়ে আস্থার সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়। এই তিনটা বিষয়কে বাদ দিয়ে বা পাশ কাটিয়ে সম্পর্কের উন্নয়ন বা সম্পর্কের নর্মালাইজেশন কোনো অবস্থাতে সম্ভব নয়। বিশেষ করে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের গণহত্যার সময় সংগঠিত গণহত্যার দায় স্বীকার এবং সেই জন্য ক্ষমা প্রার্থনা। বিশ্লেষকরা বলেন, গণহত্যার নৈতিক দায় না নিলে বাণিজ্যিক সম্পর্ক থাকলেও ঘনিষ্ঠতা বাড়ানো সম্ভব নয়। এটা দুইভাবে দেখা যায়, একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ, আরেকটা হচ্ছে ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ। আপনি যতক্ষণ পর্যন্ত সেই অপরাধের দায় না নেবেন, ক্ষমা না চাইবেন, বাংলাদেশের মানুষ ক্ষমা না করবে, ততক্ষণ তো সম্পর্কটা বিশ্বাসের জায়গাতে যাবে না। কাজে আপনি যদি বিশ্বাসের সম্পর্ক, আস্থার সম্পর্ক করতে চান, তাহলে আপনাকে সেখান থেকে শুরু করতে হবে। অমীমাংসিত ইস্যুতে ঐক্যমত্যের উদ্যোগ নিতে হবে পাকিস্তানকে। সেটি তাদের বাণিজ্যিক সম্পর্কে নতুন দিক উন্মোচনের ক্ষেত্র তৈরি করতে পারে। আমরা যেটা চাচ্ছি পাকিস্তানের কাছে সেটা হলো দায় স্বীকার এবং ক্ষমা প্রার্থনা, এবং বিশ্বে এরকম বহু নজির আছে। এই স্পষ্ট যে অবস্থান তারা নিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথা সরকারের পক্ষ থেকে, আমি মনে করি পুরো দেশেরই এই পজিশন হওয়া উচিত। আমরা তো বলছি না তোমার কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেওয়া, আমরা বলছি তোমরা একটা ক্ষমা চাও, দায়িত্বটা নেও যে হ্যাঁ অপরাধ একটা হয়েছে, আমরা যুক্ত ছিলাম তার সাথে, আমরা ক্ষমা চাইছি, তোমরা আমাদের ক্ষমা করে দাও। তাই তো হয়। বাংলাদেশ তো এতখানি যেতে রাজি আছে। আগামী মাসেই পাকিস্তানের আরও একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসছে বাংলাদেশে। দেশের স্বার্থ বিবেচনায় রেখেই ঢাকা ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে বলে বিশ্বাস বিশ্লেষকদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কাল দুপুর থেকে শুরু হবে ডাকসুর আনুষ্ঠানিক প্রচারণা। তার আগে শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন 21 জন। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও আজও ছিল প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। ছাত্রদলের অভিযোগ, ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে শিবিরকে নির্বাচনের সুযোগ করে দিয়েছে প্রশাসন। অন্যদিকে শিবিরের দাবি কুৎসা রটানো হচ্ছে। ডাকসুর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি এখনো, তাই অনানুষ্ঠানিক কুশল বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ প্রার্থীদের কার্যক্রম। সোমবার সকালে কার্জন হলে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন শিবিরের প্রার্থীরা। বলেন, গবেষণায় পিছিয়ে আছে ঢাবি, কাজ করতে চান তা নিয়ে অভিযোগ করেন তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে প্রতিপক্ষরা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে বিনির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি, কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলার পর দেখতে পাচ্ছি আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। বিকালে এক সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন ছাত্রদল সমর্থিত প্যানেল। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী শিবিরকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ তাদের। গঠনতন্ত্রের মূল যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য অনুযায়ী লেখা ছিল যে মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে চেতনাকে লালন করাটাই হচ্ছে ডাকসুর প্রধানতম কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যারা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করে গেছে বারংবার 5 আগস্ট পরবর্তী সময়ে, তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে। এর আগে সোমবার দুপুর পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। কেন্দ্রীয় সংসদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন 21 জন। আমি সংগঠনের প্রতি আনুগত্যর বহিঃপ্রকাশ হিসেবে সংগঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এবং সাদরে গ্রহণ করে আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দলের প্রতি দায়বদ্ধতা থেকে আমার দলের যাতে শৃঙ্খলা ঠিক থাকে, আমার দলের যাতে ঐক্য ঠিক থাকে, সেখান থেকে আমি আমার ব্যক্তিগতভাবে এই ডিসিশনটা নিয়েছি।
প্রধান নির্বাচনী কর্মকর্তা জানান, নির্বাচনে সমান মাঠ তৈরিতে সচেষ্ট প্রশাসন। আচরণবিধি প্রতিপালনে বাধ্য করতে মঙ্গলবার ডাকসুর কেন্দ্রীয় ও হল সংসদের ভিপি, জিএস ও এজিএসদের সাথে বৈঠক করবে প্রশাসন। মেজর কোনো ভায়োলেশন হয়নি। বাই দিস টাইম আমরা রঙিন বিলবোর্ডগুলো সরানোর ব্যবস্থা করেছি। আজকেও বিলবোর্ড সরাচ্ছে। আমরা আগামীকাল সকাল পর্যন্ত যাতে মেজর ভায়োলেশন না হয় সেটা ঠিক রাখার জন্য আমরা চিফ রিটার্নিং অফিসার এবং ওনার টিম সর্বদা কাজ করতেছে। ঢাবির আইডি কার্ড, হল কার্ড, লাইব্রেরি কার্ড অথবা ভর্তির পে স্লিপের যে কোনো একটি দেখিয়েই শিক্ষার্থীরা ভোট দিতে পারবে বলছেন রিটার্নিং কর্মকর্তারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশের 7 জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি 6 পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন পদে এসেছে রদবদল। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এই নিয়োগ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে বলা হয়েছে, বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল ও নাটোরে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এই রদবদলে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বা ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমেদকে র্যাবের ডিআইজি পদে বদলি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা পিটিসির কমান্ড্যান্ট আব্দুল কুদ্দুস চৌধুরী। এছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পিবিআই ডিআইজি মোহাম্মদ সাইদুর রহমান। গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতি গুলির জন্য 500 টাকা আর পিস্তল থেকে এলএমজির জন্য 50,000 থেকে 5 লাখ টাকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন, নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর সরকার। গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশের অস্ত্রাগার থেকে খোয়া গেছে প্রায় 6,500 অস্ত্র। গোলাবারুদ বেহাত হয়েছে প্রায় 6.5 লাখ রাউন্ড। এর মধ্যে এখন পর্যন্ত 1375টি অস্ত্র ও 2.5 লাখেরও বেশি গোলাবারুদ উদ্ধার হয়নি। নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি গুরুত্ব পেয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে পিস্তল ও শটগানের জন্য 50,000 টাকা, চায়না রাইফেল 1 লাখ, এসএমজি 1,50,000, এলএমজির জন্য 5 লাখ টাকা পুরস্কার দেয়ার। আর প্রতি রাউন্ড গুলির তথ্য দিলে পাওয়া যাবে 500 টাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগেই এসব অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হবে। আমরা চেষ্টা করব যত, এই জন্য তো বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি উদ্ধার করার জন্য। এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠে নিয়ে আসা। এই তথ্যগুলি আপনারা যদি জানান, এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের পথে সরকার, সবাই নির্বাচনমুখী হলে আইন শৃঙ্খলা সহ অনেক সমস্যাই কমে যাবে। চিফ অ্যাডভাইজার একটা কথাই বলছে যে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয়, এটা হলো একটা জাতির আশা। আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলি অনেক কমে যাবে। উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনের আগে পুলিশ, বিজিবি, আনসার সহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ হবে। এক্ষেত্রে কেউ যেন নিয়োগ বাণিজ্য করতে না পারেন, এজন্য সতর্ক করা হয়েছে। জানান, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাতায়াত করায় গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খানকে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ী থানায় জুলাই আগস্টের একটি হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই আদেশ দেন। আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, তৌহিদ আফ্রিদি ছিলেন মিডিয়া সন্ত্রাসী। যাত্রাবাড়ী থানার জুলাই আগস্টের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে। এ সময় তদন্ত কর্মকর্তা আসামির 7 দিনের রিমান্ড আবেদন করেন। বিকেল 3টার দিকে আদালতের হাজতখানা থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় আফ্রিদিকে তোলা হয় এজলাসে। আইনজীবীর মাধ্যমে নিজেকে অসুস্থ দাবি করে জামিনের আবেদন করেন তিনি।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে আফ্রিদিকে 5 দিনের রিমান্ডে পাঠায়। মাননীয় আদালতকে আমরা বলেছি এই আসামিকে রিমান্ডে নিলে পরে মামলায় কারা অর্থ যোগানদাতা, কারা অস্ত্র যোগানদাতা এবং কাদের নির্দেশে সে এই হারুনের সাথে ডিবি হারুনের সাথে ঐক্যবদ্ধভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতৃবৃন্দকে আটক করা, তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় দেওয়া এবং তাদেরকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে, এই সমস্ত বিষয় আমরা আলোচনা করার পর মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী বলেন, আসামি পক্ষ আদালতে মামলার বাদী আসামিকে চেনেন না মর্মে যে হলফনামা দাখিল করেছে তা ব্ল্যাকমেইল করে ও ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর করা। ওনার যে এফিডেভিটের যে প্রশ্নটা আসছে সেটা হলো জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে কাগজে স্বাক্ষর করেছে। কি কাগজে স্বাক্ষর করেছে উনি জানেও না, কিন্তু ওনারা বিজ্ঞ আদালতে একটা এফিডেভিট দাখিল করবেন। আমাদের কাছে মনে হলো যে এটাই মনে হয়তো যে স্বাক্ষর নিয়েছে সেই কাগজটা। এটা আমরা গত তারিখে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে বাদী একজন ব্ল্যাকমেইলের শিকার, বাদী একজন অপহরণের শিকার হয়েছে এবং বাদী এই অপহরণের মামলাটা আমরা অচিরেই আবার একটা অপহরণের মামলা করব। যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসামি পক্ষের আইনজীবী। বাদী স্বেচ্ছায় এই বক্তব্যগুলো দিয়েছেন, হলফনামা দিয়েছেন এবং তার স্টেটমেন্টগুলো দিয়েছেন বিজ্ঞ আদালতে। সুতরাং এখানে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই। এবং বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 5 আগস্ট যাত্রাবাড়িতে গুলিতে প্রাণ হারায় আসাদুল হক বাবু। এই মামলায় আফ্রিদিকে গত রাতে বরিশাল থেকে গ্রেপ্তার করে সিআইডি। একই মামলার 22 নম্বর আসামি আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, তিনিও এই মামলায় গ্রেপ্তার রয়েছেন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করেই ক্ষান্ত হয়নি আওয়ামী লীগ সরকার। আহতদের অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছতেও পদে পদে বাধা দেয়। রামপুরায় শহীদ মারুফের বাবা ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে উঠে এসেছে এমন তথ্য। তিনি জানান, তার মুমূর্ষ সন্তানকে বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখা হয় দীর্ঘক্ষণ। এদিন আরও সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের 2 চিকিৎসক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী ও ডাক্তার জাকিয়া সুলতানা। রাজধানীর রামপুরায় জুলাই আন্দোলন দমনে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় নির্বিচারে গুলি চালায় ছাত্র জনতার উপর। সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ওই এলাকায় শহীদ হওয়া মারুফের বাবা। বলেন, 19 জুলাই বিকেলে গুলিবিদ্ধ হয় তার ছেলে। পরে গুরুতর আহত সন্তানকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে গেলে বাধার মুখে পড়েন। রামপুরাতে অ্যাম্বুলেন্স আটক করে পুলিশ ছাত্রলীগ। তখনও জীবিত মারুফের বাবাকে তারা বলে তার সন্তান মারা গেছে, চাপ দেন বাসায় নিয়ে যাওয়ার জন্য। সেখানেই কালক্ষেপণ হয় অনেকক্ষণ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মারুফের। নানা বাধা পেরিয়ে 3 দিন পর সন্তানকে দাফনের সুযোগ পান তিনি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে একটা জায়গায় তার ছেলেকে থামানো হয়। চিকিৎসায় বাধাগ্রস্ত শুধু করা হয়নি, থামিয়ে রাইফেলের বাঁট দিয়ে খুঁচিয়ে ক্ষত স্থানটাতে আঘাত করা হয়। দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা, এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচত, এবং পরবর্তীকালে তার লাশ দেওয়া হয় নাই, আটকিয়ে রাখা হয়। এদিন আরো সাক্ষী দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের 2 চিকিৎসক। এসব অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা বলেন, 17 জুলাই থেকে আহতরা আসতে শুরু করে হাসপাতালে। জানান, চিকিৎসা নেওয়া 493 জন রোগী এক চোখ হারিয়েছেন চিরতরে, আর 11 জন 2 চোখই হারান। চোখ হারা যে আহত ব্যক্তিরা ছিল, যারা অধিকাংশই পিলেট এবং বুলেট বিদ্ধ ছিল, তাদের যে চেহারার বিভৎসতা তার বর্ণনা দিয়েছে। এছাড়া 4 আগস্ট ফার্মগেটে পুলিশের গুলিতে গোলাম নাফিস সহ 3 জনকে হত্যার মামলায় গ্রেপ্তার রমনা জোনের সাবেক এডিসি সচিন মল্লিককে 28 আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার না হলে বিচার বিভাগ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, ছাত্র আন্দোলন শিখিয়েছে যে বৈধতা আসে আস্থা থেকে, আর বিচার বিভাগ কেবল তখনই আস্থা অর্জন করতে পারবে যখন এটি আরও স্বাধীন, দক্ষ ও মানবিক হবে। রাজধানীতে এক কনফারেন্সে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেছেন, 6 মাসের মধ্যে প্রত্যেক জেলায় লিগ্যাল এইড অফিস করা হবে।
বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়ে বিকেলে জাতীয় কনফারেন্সের আয়োজন করা হয় রাজধানীর একটি হোটেলে। জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মহানগর দায়রা জজ, জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্যরা এবং আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা কনফারেন্সে অংশ নেন। আলোচনায় উঠে আসে এই প্রক্রিয়ার সমস্যা ও সম্ভাবনার কথা। প্রত্যেকটা আইনজীবীকে বছরে মিনিমাম 10% মামলা লিগ্যাল এইডে করতে হবে। এইটা যদি আপনি একটা অধ্যাদেশে দিয়ে যান, আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সরকারে আমার যারা কলিগ আছে বা আমাদের যারা ইন্টারন্যাশনাল ডোনার পার্টনার আছে, আমরা 1 টাকাও যদি না পাই, আমি 6 মাস আছি, এই 6 মাসের মধ্যে প্রত্যেকটা জেলায় লিগ্যাল এইড অফিস আমরা করে যাব, এইটার ইমপ্লিমেন্টেশন করে যাব। আমরা স্ট্র্যাটেজি হিসেবে নিয়েছি, কোথাও যদি না পাই আমরা গাছের নিচে হলে করব। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, ন্যায় বিচার জনগণ কেন্দ্রিক করতে হলে আইনগত সহায়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিচার ব্যবস্থার মূল কেন্দ্রে থাকতে হবে। যদি কোনো আসামি উদ্ভূত বিশেষ কোনো পরিস্থিতির কারণে আইনজীবী নিযুক্ত করতে না পারেন, তাহলে তাকে অসমর্থ ব্যক্তি হিসেবে চিহ্নিত ক্রমে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার মাধ্যমে আইনগত সহায়তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রধান বিচারপতি বলেন, 2024 সালের জুলাইয়ের প্রভাবে গত 1 বছরে আইনগত সহায়তা খাতে গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে। স্টুডেন্ট-লেড রেভলিউশন অফ জুলাই 2024। ছাত্র আন্দোলন আমাদের শিখিয়েছে যে বৈধতা আসে আস্থা থেকে, আর বিচার বিভাগ আস্থা অর্জন করতে পারবে কেবল তখনই যখন এটি আরও স্বাধীন, দক্ষ ও মানবিক হবে। এখানে স্বাধীনতা মানে প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন, দক্ষতা মানে মামলা জট কমাতে আধুনিক প্রক্রিয়া ও এডিআর এর ব্যবহার, এবং মানবিকতা মানে রূপান্তরমূলক আইনগত সহায়তা। জাতীয় আইনগত সহায়তা সংস্থা এবং ইউএনডিপি যৌথভাবে কনফারেন্সটি আয়োজন করে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সংবিধানের মূলনীতি রক্ষায় ঐকমত্য না হলে দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ভোগ করতে পারবে না। মূলনীতি না মেনে দেশ পরিচালনাও সম্ভব নয়। বিকেলে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন। সভায় অংশ নেওয়া সিনিয়র আইনজীবীরা বিচারপতি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার তাগিদ দেন। অভিযোগ করেন, মেধার ভিত্তিতে নয়, বিচারপতি নিয়োগে ভূমিকা থাকে রাজনৈতিক পরিচয়ের। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। প্রধান অতিথি সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন। বাস্তবে বিচার বিভাগের স্বাধীনতা বলতে বিচার ব্যবস্থাকে ক্ষমতায় আরোহণ কিংবা ক্ষমতাচ্যুত করার কাজে ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর ব্যারিস্টার সারা হোসেন বলেন, বিচার কার্যক্রম কেন্দ্রিক হয়রানি দেশে এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। আমাদের বিচার বিভাগ মূলত ক্ষমতা রাখা কাউরে আর ক্ষমতা নামানোর এটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন আমাদের আদালতে যেটা দেখি যে 10:30টায় বসার কথা, বসছেন একজন 11টায়, 11:30টায়। এগুলো নিয়েও কথা বলতে হবে। ডক্টর কামাল হোসেন বলেন, সংবিধানের মূলনীতি না মেনে দেশ চালানো সম্ভব নয়। এক্ষেত্রে সবার ঐক্যমত না হলে জনগণ তার ন্যায্য অধিকার ভোগ করতে পারবে না। কোন রকমের এখানে আপোষ না করি, তখনই কিন্তু আমাদের সাংবিধানিক শাসন দেশে কায়েম হবে। সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা সংবিধানের মৌলিক বিষয়ে মূলনীতিকে নিয়ে কোনো রকমের বিতর্ক করব না। আলোচনা সভায় বিচারপতি নিয়োগ নিয়ে সিনিয়র অ্যাডভোকেট ডক্টর শাহদিন মালিক বলেন, 50 বছরেও বিচারপতি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করা যায়নি। বর্তমান প্রক্রিয়াতে ত্রুটি থাকলেও অন্তত নিয়োগ কার্যক্রম স্বচ্ছ করার চেষ্টা শুরু হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী যে বিচারপতি নিয়োগের প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটা যদি যথাসময়ে তার শেষ না হয়, আমি হলফ করে বলতে পারবো যে অন্তত আগামী 1 দশক ধরাধরি ছাড়া আর কোনো বিচারপতি নিয়োগ হবে না। সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন অভিযোগ করেন, বিচারপতিদের মেধা নয়, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। বিচার বিভাগের সংস্কার নিয়েও কথা বলেন তিনি। বিচারপতিদেরকে নিয়োগ দেওয়া হয় মেধার ভিত্তিতে না, তাদেরকে নিয়োগ দেওয়া হয়
রাজনীতির ভিত্তিতে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য করছে ট্রাভেল এজেন্সিগুলো। এর সাথে জড়িত 13টি এজেন্সি চিহ্নিত করেছে বেসামরিক বিমান মন্ত্রণালয়। তবে এখনই নাম বলতে চান না বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা। সচিবালয়ে তিনি বলেন, পান দোকানদারও ট্রাভেল এজেন্সির মালিক। এরকম 20,000 অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নিবন্ধিত কোন এজেন্সির টিকিটের গায়ে দাম, এজেন্সির নাম ও নিবন্ধন নম্বর লেখা না থাকলেও আইনের আওতায় পড়বে তা। এই নৈরাজ্য বা এই দুর্বৃত্তায়নটা একদিনে হয়নি, এটা গত বহু বছর যাবতের একটা সম্মিলিত ফল। কিছু সাধু দুষ্টু মানুষ এটার সাথে সংশ্লিষ্ট, যারা এই নৈরাজ্য করার ভিতরে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। সারা দেশে 1500 কিলোমিটার সড়ক মহাসড়কের অবস্থা বেহাল। এসব রাস্তা ডিসেম্বরের মধ্যে সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি জানান, যেসব সড়ক মহাসড়কে যাতায়াত বেশি সেসব রাস্তা সংস্কারে অগ্রাধিকার পাবে। সড়ক নির্মাণ ব্যয় কমাতে কমিটি করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অধীনে জাতীয়, আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়ক আছে প্রায় 23,000 কিলোমিটার। এর মধ্যে 1500 কিলোমিটার সড়ক মহাসড়কের অবস্থা বেহাল। এসব সড়কে প্রায় প্রতিদিনই নানা দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রীরা। সচিবালয়ে মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও অবস্থান নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। উঠে আসে ঢাকা, সিলেট ও ঝিনাইদহ, কুষ্টিয়া মহাসড়কের কাজে ধীরগতির বিষয়টি। উপদেষ্টা জানান, ডিসেম্বরের মধ্যে বেহাল রাস্তাগুলো মেরামত করা হবে। আমরা দুঃখ প্রকাশ করতেছি এই জন্য যে এই রাস্তার ইয়ের কারণে জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। যেখানে রিপেয়ার করব সেখানে, যেটাকে আমরা বলি কংক্রিটের রাস্তা করার চেষ্টা করব, যাতে করে এটা আবার আগামী বর্ষাতে যাতে, কারণ আমরা তো জানি যে কোন কোন জায়গায় পানি জমে, কোন কোন জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। তো সেই সব জায়গাগুলোকে আমরা স্পেশালি অ্যাড্রেস করার চেষ্টা করব। দেশে সড়ক নির্মাণ ব্যয় বেশি, এক্ষেত্রে অতিরিক্ত খরচ হয় প্রায় 30%। গুণগত মান বজায় রেখে ব্যয় কমাতে বিশেষ সহকারীর নেতৃত্বে কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা। রাস্তার যে এস্টিমেট করে সেই এস্টিমেটটা আমরা রিভিউ করতেছি। আমাদের যে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ডক্টর শেখ মহিউদ্দিনের নেতৃত্বে সবাইকে মিলে একটা করব, এবং এই যে রাস্তার যে খরচ কিভাবে কমানো যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেব। সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, ব্যাটারি চালিত অটোরিকশার সাথে কর্মসংস্থান জড়িত, তাই বিকল্প ব্যবস্থা না করে বন্ধ করা যাচ্ছে না। তবে অটোরিকশাগুলো যেন অবৈধভাবে চার্জ দিতে না পারে সেজন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সংসদীয় আসনের সীমানা পুনর্বহাল দাবি আপত্তির দ্বিতীয় দিনের শুনানিতে নিষ্পত্তি করা হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের দাবি আপত্তি। রামপাল ও মোংলা নিয়ে গঠিত বাগেরহাট 4 আসনের আবেদনকারীরা নতুন সীমানা প্রস্তাবের বিরোধিতা করেন। চট্টগ্রাম 8 এবং 10 আসনের আবেদনকারীরাও ফিরে যেতে চান আগের সীমানায়। পার্বত্য চট্টগ্রামে 8টি আসনও দাবি করেন কয়েকজন। দ্বিতীয় দিনের সীমানার বিষয়ে 238টি আপত্তি এবং 275টি পরামর্শ সহ মোট 531টি আবেদনের উপর শুনানি গ্রহণ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও দাবি আপত্তির দ্বিতীয় দিনের শুনানি। সিইসি সহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানিতে উপস্থিত ছিলেন। যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের আসনগুলো সীমানা নির্ধারণ শুনানি হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাগেরহাট 4 আসন। এই জেলার 4টি থেকে একটি আসন কমিয়ে নতুন সীমানা প্রস্তাব করেছে ইসি। বাগেরহাট 4 আসনের আবেদনকারীরা নতুন সীমানা প্রস্তাবের বিরোধিতা করে পূর্বে সীমানা বহাল রাখার দাবি জানান। বর্তমান যে ইলেকশন কমিশন উইদাউট হ্যাভিং এনি রিজন বাগেরহাট 4 আসনকে বাদ দিয়ে গাজীপুরে নিয়ে এসেছে। আমরা এই তীব্র বিরোধিতা জানাচ্ছি। বাগেরহাটে 4টি আসন ছিল দেশ স্বাধীন হওয়ার পর, বাদটা বাগেরহাটবাসী মানে না, এটা অযৌক্তিক, আইন পরিপন্থী। 2011 সালে যে ডিলিমিটেশন অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ওনারা কাজ করবেন, আমাদের বাগেরহাটের 4টি আসনকে ফিরিয়ে দিবেন। সীমানার খসড়ায় বরগুনার আসন কমানোর বিপরীতে যুক্তি উপস্থাপন করেন মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে 2008 সালের আগের সীমানায় ফেরত যেতে চান চট্টগ্রাম 8 এবং 10 আসনের আবেদনকারীরা। শ্যামনগরের সঙ্গে কালীগঞ্জ এক করে দেওয়া হোক, আর আসনের সঙ্গে দেবড়া এক করে দেওয়া হোক। হয় শ্যামনগরকে পৃথক আসন চায়, অথবা
পূর্বের আসন বহাল চাই। শ্যামনগরকে পৃথক একটি আসন ঘোষণা করতে হবে। বসিন্দি ইউনিয়নকে সদর যশোর 3-এর অন্তর্ভুক্ত করার জন্য আমরা জোরালো দাবি দিয়েছি। পার্বত্য চট্টগ্রামের সংসদীয় আসন নিয়ে আবেদনকারীরা বলেন, দেশের 10 ভাগের 1 ভাগ ভূখণ্ড নিয়ে 3টি পার্বত্য জেলায় 3টি সংসদীয় আসন থাকা দুঃখজনক। 3 জন সংসদ সদস্যের পক্ষে 26 উপজেলার মানুষের প্রতিনিধিত্ব করা কঠিন। এত বড় একটি অঞ্চল নিয়ে মাত্র 3 জেলাতে 3টি আসন, যেটি কিনা শুনতে অনেকটা অবাক লাগতে পারে। তারা যাতে বাড়িয়ে 8টিতে করে এবং এই 8টি আসন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে, এজন্য আমরা তাদেরকে একটি আবেদন আমরা জানিয়েছি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।